ইউনিভার্সিটি দিয়ে শুরু করতে পারেন মনে হয়। আপনি কোন ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করছেন? হ্যাঁ? আমি অ্যাপ্লাই করেছি ইউনিভার্সিটি অফ প্রিমস্কা। সাবজেক্ট আমার মাস্টার্স ইন সাস্টেনেবল বিল্ড অ্যান্ড এনভায়রনমেন্ট। সেশন তো ছিল ভাইয়া সেপ্টেম্বর 2023। অক্টোবর আর কি এটা। হ্যাঁ, অক্টোবর। ইয়েস। ফার্স্ট আমাদের ইন্টারভিউ তো কন্ট্যাক্ট হয়েছিল 27 সেপ্টেম্বর। ওটা তো খুব হরিবল ছিল। আপনার বিফোর উই গো ফর দ্য এম্বাসি, আপনি যে অ্যাপ্লাই করছেন, কখন অ্যাপ্লাই করছিলেন ইউনিভার্সিটিতে, এক্স্যাক্টলি কোন মাসে? ভাইয়া মেবি এপ্রিল মে। আমার এক্সাক্ট ডেটটা তো মনে হয় 27th। ওটা মনে হয় 27 ছিল ভাই, এপ্রিলের দিকে আপনার অ্যাপ্লিকেশন করা হয়েছিল। আপনি কি শুধু প্রিমোর্সকাতে অ্যাপ্লাই করছিলেন? না ভাইয়া, আমার আসলে ম্যারিবোর করা হয়েছিল আর লুবিয়ানাও করা হয়েছিল, বাট লুবিয়ানায় কিছু রিকোয়ারমেন্টের জন্য পরে সাবমিট করা হয়নি। আর ম্যারিবোর থেকে ওরা আসলে আমার 2-3টা সাবজেক্টে করা হয়েছিল, বাট ওরা অ্যাকসেপ্ট করেনি অ্যাপ্লিকেশনস। আচ্ছা আচ্ছা। ফাইজ ভাই, সরি, আপনি কি এমন কোনো কন্ডিশনে আছেন যে আপনি ক্যামেরা অন করতে পারবেন? ইজ ইট ফাইন অর? না ইয়েস, if it's fine, good. Thank you ভাই। ইয়েস ভাই। আপনি মারিবোরে করছিলেন, ইউনিভার্সিটি মারিবোর, দেন আপনার প্রিমোর্সকাতে করছিলেন। এনি আদার ইউনিভার্সিটি? না, 3টাই করেছিলাম। ও আরেকটা করে ইউরো মেডিটেরিয়ান। আচ্ছা আচ্ছা, ওরা অ্যাকসেপ্ট করেছিল, বাট ওরা একটা আমাকে আবার এক্সাম নিতে চেয়েছিল। পরে যেহেতু প্রিমোস্কা থেকে আমার অ্যাপ্লিকেশন গ্র্যান্টেড হয়ে যায়, দেন ওখানে আর ইয়ে করা হয়নি। আচ্ছা, সো প্রিমোর্সকা থেকে আপনাকে আগে অ্যাকসেপ্ট করছিল, আর মারিবোর থেকে করে নাই, বাট ইউরো মেডিটেরিয়ান যেটা ছিল এটা থেকে আপনাকে অ্যাকসেপ্ট করছিল। জি জি জি। সো আপনি মারিবোরে, আপনি প্রিমোর্সকাতে প্রসিড করার কারণে আর ওইটা তো দরকার ছিল না আপনার। জি জি জি। সো এর পরের স্টেপটা কি ছিল? আপনি যখন অ্যাপ্লিকেশন করলেন, অফার পাইলেন, তারপরের স্টেপটা? পরের স্টেপটা ছিল ভাই আমাদের এনরোল করতে হয়েছিল $38.8 দিয়ে। এনরোলমেন্ট ফিস আমরা পাঠিয়েছিলাম এনরোল করার পরে। দেন থার্ড ছিল হলো আমাদের ইন্স্যুরেন্স ক্লেম। ইন্স্যুরেন্সের টাকাটা পে করতে হয়েছিল 1 ইয়ারের জন্য, টোটাল সেশনটাই। আচ্ছা, এটা ইন্স্যুরেন্সটা আপনার, এটা কি হেলথ ইন্স্যুরেন্স? জি জি ভাই, হেলথ ইন্স্যুরেন্স। এটা ইউরোপিয়ান হেলথ ইন্স্যুরেন্স, যেটা আমি সুইস থেকে করেছিলাম মনে হয়। আচ্ছা, আমার একটা কোশ্চেন ছিল ফয়সাল ভাই, যে আপনি ইন্স্যুরেন্সটা কি কোথা থেকে করছিলেন? ইন্স্যুরেন্সটা কোথা থেকে করেছিলাম? হ্যাঁ জি জি। মানে অ্যাকচুয়ালি ভাইয়া আসলে আমাকে একটু হেল্প নিয়ে করতে হয়েছিল। না না, এটা কি বাংলাদেশ থেকেই করেছিলেন নাকি ওদেরকে টাকা পে করে দিয়েছেন? না না ভাই, আমি টাকা পে করে করেছি, বিকজ অফ আমি বাংলাদেশ থেকে কোনো ব্যাংক থেকে অ্যালাউ করতেছিল না তারা, উইদাউট এনি কনফার্মেশনস দে ক্যান নট অ্যালাউড যে আমি টাকাটা পে করব। কেন করব? ইউনিভার্সিটি তো আমাকে এরকম কিছু বলেনি, তারা ইউনিভার্সিটি থেকে মেল চেয়েছে, যার কারণে আমি আসলে এটা বাইরে থেকে করতে হয়েছে আমাকে। আপনি তো অফার লেটার পেয়ে গেছিলেন তখন, তাই না? হ্যাঁ, অফার লেটার পাওয়ার পরে আমি এই এটা পে করতে হয়েছিল ভাই। না, অফার লেটার পাওয়ার পরে আপনার ব্যাংকের মাধ্যমে যে ওই টাকাটা পেমেন্ট করে দিয়েছেন, তাই না? রাইট? এটা ভাইয়া ব্যাংকের মাধ্যমে আমি তখন দিতে পারিনি, এটা আমাকে বাইরে থেকে দিতে হয়েছে, বাংলাদেশ থেকে আমি কিছু করতে পারিনি এটা। আচ্ছা আচ্ছা, তাহলে ইন্স্যুরেন্সটা কোথা থেকে করেছিলেন? এটা ভাইয়া আসলে লন্ডন থেকে করা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা। ইন্স্যুরেন্স পারভেজ ভাই, ইন্স্যুরেন্স অন বিহাফ অফ ফায়াজ ভাই, ইন্স্যুরেন্সটা আমরা করে দিয়েছিলাম আর কি। জি ভাইয়া, উনি পেমেন্ট করে দিয়েছিল, সো এটা আমরা করে দিয়েছিলাম, যেহেতু উনি করতে পারতেছিলেন না বাংলাদেশ থেকে ব্যাংকের ট্রানজাকশনের কারণে, আমরা করে দিয়েছিলাম। ভাইয়া তাহলে কি সবার ইন্স্যুরেন্স কি সেম ক্যাটাগরিতে হয়? সেম ইন্স্যুরেন্সই হবে। সেম ইন্স্যুরেন্স হবে না? আপনি ক্যাটাগরি বলতে এক্স্যাক্টলি ক্যাটাগরি বলতে কি বোঝাচ্ছেন এদিকে? ক্যাটাগরি বলতেছি এটা তো স্টুডেন্ট ইন্স্যুরেন্স নাকি ইন জেনারেল ইন্স্যুরেন্স যেটা?
এটা স্টুডেন্টের জন্য, স্টুডেন্টের একটা ক্যাটাগরি আছে যেটা স্টুডেন্টের জন্য করা হবে। আচ্ছা আচ্ছা, এটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা, এটা কিরকম কষ্ট হতে পারে ভাইয়া? ফায়েজ ভাই আপনি কত পে করছিলেন? আমি বাংলাদেশি টাকায় ২৭,০০০ এর মতো। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এবং এই ইন্স্যুরেন্সটা কি রিফান্ডেবল, যে যদি কোনো কারণে ভিসা রিজেকশন হয়? ভাইয়া আমার এটা না মনে নেই। আচ্ছা আচ্ছা, আমি যতটুকু জানি এটা রিফান্ডেবল, যারা ভিসা পায় না তাদেরকে এটা রিফান্ড করে দেয় আর কি। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমি আসলে শিওর ছিলাম না, বাট তখন করতে হবে এই জন্য করা, কারণ ইন্টারন্যাশনালি সবাইকেই করতে হয়, নট অনলি মি, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। সো আমাকেও করতে হবে। আমি অনেকবার মানে আই ওয়াজ ট্রাইড মেনি মোর ইন মেনি ব্যাংকস, বাট দে ক্যানট অ্যাপ্রুভড। তো এই ক্ষেত্রে আসলে পরে ভাইয়াদের হেল্প নিয়ে আমাকে করতে হয়েছে। থ্যাঙ্কস ফর দ্যাট ভাইয়াদেরকে, না হলে এটা হতো না আমার। তাহলে শামীম ভাই, আমার একটা কোশ্চেন এখানে আরেকটা, সেটা হলো কি, এটা যখন আমি ভার্সিটি পেমেন্ট করে দিলাম, ভার্সিটি পেমেন্ট করা দেওয়ার পর কি করব, নাকি সাথে সাথে ওটার সাথে সাথেই করতে হবে এটা, নাকি এমবাসি ফেস করার আগে করতে হবে? এমবাসি ফেস করার আগে বেসিক্যালি আপনার ইন্স্যুরেন্সটা অবশ্যই লাগবে। ভার্সিটি পেমেন্ট তো আপনার পরে আসবে। ভার্সিটির পেমেন্টটা আপনার বেসিক্যালি আসে হলো আপনি যখন ইন্টারভিউ ফেস করে আসবেন তখন আপনার ভার্সিটি পেমেন্টের ইস্যুটা আসে। কারণ আপনি অ্যাপ্লিকেশন করার হয়তো বা 2 মান্থস ও 3 মান্থসের মধ্যেই এমবাসি আপনাকে ডাকবে। এর মধ্যে তো আপনার ইউনিভার্সিটি অবশ্যই পে করতে বলবে না, ইউনিভার্সিটি আপনাকে একটা টাইম, কিছু কিছু ইউনিভার্সিটি মনে হয় ভাইয়া আগেই নেয়। যেমন আমি শুনেছি যে নোভাগোরিকাও মানে ওরা কিছু টাকা আগে নিয়েছিল ইন্টারভিউর আগে। তারপরে লুব্রিয়ানাকেও মনে হয় কিছু পে করতে হয়েছে, অনেকেই বলেছে, আমি আসলে শিওর না। বাট আমি যেহেতু করিনি ভাইয়া, আমার ইন্টারভিউ ছিল সেপ্টেম্বর 27, দেন আমি পে করেছি ডিসেম্বর 15, অনেক পরে, আফটার 3 মান্থস। বাট ইন্স্যুরেন্স কিন্তু আমি পে করেছি সেপ্টেম্বর, তো আগস্টে আমি করে ফেলেছি ইন্স্যুরেন্সটা। কারণ এম্বাসির ফার্স্ট রিকোয়ারমেন্টই হলো আপনার টিআরপি অ্যাপ্লিকেশনস, দেন ইন্স্যুরেন্স, দেন হোটেল বুকিং, দেন আপনি ওখানে মানে ফ্লাইট টিকিট, মানে এগুলো ওদের ম্যান্ডেটরি, এগুলো আপনার থাকতেই হবে, আদারওয়াইজ তারা কোনো কন্ট্যাক্ট করবে না আপনার সাথে, ইন্টারভিউ কন্ট্যাক্ট হবে না ওখানে। আচ্ছা, আপনি এনরোলমেন্ট করলেন, আপনার ওইদিকে প্রায় বললেন যে 38 ইউরো দিতে হয়েছে, তারপরে হেলথ ইন্স্যুরেন্স পারপাসে আপনার প্রায় 27,000 টাকার মতো গেছে, যেটা 1 বছরের ছিল। হ্যাঁ, 198.8 এরকম ইউরো ছিল, 198 ইউরো, 198 ইউরোর মতো। আচ্ছা, এটা 1 বছরের জন্য দেখা যাচ্ছে। এরপরে কি করলেন? এরপরে তো ভাইয়া আমার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হয়েছে। আচ্ছা, আপনার অ্যাপয়েন্টমেন্ট আপনার স্লোভেনিয়ান এম্বাসি যেটা নিউ দিল্লিতে আছে, জি ওখান থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছে। ওটা ভাইয়া আপনারাই ট্রাই করেছিলেন, কারণ আমরা তো আসলে ওখানে কোনো কমিউনিকেট করতে পারিনি। আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে আমরা ডেট পাওয়ার পরে চলে গিয়েছি ওখানে যাওয়ার আগে আমাদের আরেকটা কাজ করতে হয়েছে, সেটা হলো মানে আমাদের যে পুলিশ ভেরিফিকেশন যে সার্টিফিকেটটা আছে, ওটা বাংলাদেশ থেকে নিয়ে গিয়ে ওইখানে যে দিল্লিতে বাংলাদেশ এম্বাসি আছে, বাংলাদেশ আছে আপনার, হ্যাঁ, ওখানে গিয়ে আবার অ্যাটাস্টেশন করাতে হয়েছে। এটা কি হাই কমিশন? হ্যাঁ, বাংলাদেশ হাই কমিশনসে গিয়ে আমরা আগের দিন অ্যাটাস্টেশন করে পরের দিন ওটা দিয়েছি একসাথে যখন ইন্টারভিউতেই। আচ্ছা, বাংলাদেশ হাই কমিশনের আপনার যে আপনি কি করলেন ওইদিকে, আপনার পুলিশ ক্লিয়ারেন্স যে সার্টিফিকেট নিয়ে? তাহলে ওটা নিয়ে যাওয়ার পরে ভাইয়া ওরা একটা ফিস রাখে ওখানে, মনে হয় 200 রুপি করে। ওটা রাখার পরে সঙ্গে সঙ্গে ওরা অ্যাটাস্টেশন করে দিয়ে দেয়, সিল মেরে হয়তো আধা ঘন্টা বসায় রাখার পরে ওটা দিয়ে দিবে, দিয়ে দেওয়ার পর ওটা নিয়ে চলে আসতে হবে। আপনি সেম ডেতে অনলি পুলিশ ভেরিফিকেশন ওইটাই না? হ্যাঁ, ওই একটা জিনিসই আপনাকে হাই কমিশন অ্যাপ্রুভ করবে যে আপনি বাংলাদেশ থেকে আসছেন, বাংলাদেশ পুলিশ এটা অরিজিনালি বাংলাদেশ পুলিশ আপনাকে অ্যাপ্রুভ করেছে যে আপনার কোনো রকম কোনো ইয়ে নেই। ওটা এটা বাংলাদেশ থেকে অ্যাটাস্টেশন করে নিয়ে গেলে হবে না, এটা হবে না, এটা ওখানে গিয়ে করাতে হবে। থ্যাংক ইউ। আচ্ছা, তারপরে কন্টিনিউ করেন ফায়েজ ভাই। ভাইয়া তারপরের দিন তো ইন্টারভিউ গেলাম, ইন্টারভিউ স্টার্ট হলো। তো আমাদের ওদিন আমরা ছিলাম মোটামুটি 5 জন, মাস্টার্সে 3 জন আর 2 জন অনার্সের।
ফার্স্টে ছিল ওয়ার্কার ভিসার জন্য, ওনারা প্রায় 15 পিপলস ছিল দে হ্যাভ। দেন তাদের ওগুলো কন্টিনিউ হওয়ার পর আমরা একে একে গেলাম। যাওয়ার পরে একটা শিট দিল, ওখানে একটু নাম লিখতে হলো, আমাদের সাইন দিতে হলো। দেওয়ার পরে উনি আমাদেরকে বললো যে টিআরপি অ্যাপ্লিকেশন যে ফর্মটা ছিল ওটা চাই, ওটা দিলাম। দেওয়ার পর ইন্স্যুরেন্স, হোটেল, ফ্লাইট টিকিট বুকিং, এটা নেওয়ার পরে সে জিজ্ঞেস করছে যে আর কোনো ডকুমেন্টস আছে কিনা দেওয়ার জন্য। তখন আমি দেইনি। তো বেসিক্যালি যারা অনার্সে গিয়েছিল ব্যাচেলরের জন্য তাদেরকে কোনো কোশ্চেনই করেনি, বাট আমরা মাস্টার্সের জন্য গিয়েছিলাম, তখন আমাকে জিজ্ঞেস করছিল যে আপনার প্রোগ্রাম কি। আমি বললাম যে আমার মাস্টার্স প্রোগ্রাম, বললো সাবজেক্ট বললাম। তখন সে আমাকে সরাসরি জিজ্ঞেস করলো যে হোয়াট ডু ইউ মিন বাই সাস্টেনেবল বিল্ড এনভায়রনমেন্ট। দেন আই ক্যান এক্সপ্লেইন। এক লাইন 2 লাইন বলার পরে সে বুঝে গেছে যে আমি আসলে প্রিপেয়ার্ড হয়ে আসছি, তো সে এটা নিয়ে আর মাথা ব্যথা করেনি। দেন সে ঘাটাঘাটি শুরু করলো আমার সিভি, যে আমার প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড কী ছিল। বেসিক্যালি আই এম ফার্মাসিস্ট, আমার ব্যাচেলর ফার্মাসি ছিল, বাংলাদেশে মাস্টার্স অফ ফার্মেসি ছিল। তখন সে মজা নেওয়া শুরু করলো আমার সাথে যে ইউ আর ফার্মাসিস্ট, সো ওয়াই ইউ আর গোয়িং টু স্লোভেনিয়া ফর দিস সাবজেক্ট। আমি বললাম যে আসলে অ্যাকচুয়ালি দিস ইজ দ্য নিউ জিনিস, মানে এনভায়রনমেন্ট হলো এখনকার হলো নিউ জেনারেশনসের জন্য একটা মোস্ট প্রেফারেবল থিংস। এই ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই মানে আমাদেরকে এটাকে জানতে হবে। সো আমার এটা আসলে ছোট থেকেই খুব একটু ছিল, দুর্বলতা ছিল, যার কারণে আসলে আমি ট্রাই করলাম। আর ইউনিভার্সিটি আমাকে অ্যাকসেপ্ট করেছে ফর দিস সাবজেক্ট। তখন সে হাসতেছে, বলছে যে ইয়েস ইউ আর গ্রিন ফার্মাসিস্ট, সো আই থিঙ্ক যে দিস ইজ বেটার ফর ইউ। বলতে বলতে সে আমাকে আসলে জিজ্ঞেস করে ফেললো যে হোয়াট ইজ দ্য কম্পোজিশনস অফ অ্যাসকর্বিক অ্যাসিড। মানে আসলে তার আইডিয়াটা ছিল যে আমি যে বেসিক্যালি পড়ালেখা করছি বা কি করছি তারা সবকিছু দেখে ভাইয়া, যে আমরা কি আদৌ স্টাডি করতে যাচ্ছি বা যাচ্ছি কিনা, সাবজেক্টে আমি নাম জানি কিনা, আমার কোর্সটা কি, এই ইস্যুগুলো। দেন আমি আসলে তখন স্ট্রাক হয়ে গিয়েছিলাম, আমার নামটা মাথায় ছিল না, গলা পর্যন্ত এসে আমি বলতে পারিনি। আমি তখন স্যারকে বললাম, স্যার এক্সট্রিমলি সরি, দিস টাইম আই ফরগেট দিস। তো সে আবার হাসলো যে ইউ ফরগেট দিস, ওকে ওকে নো প্রবলেম। দেন সে আমাকে জিজ্ঞেস করলো যে আমি টাকা পে করতে হবে, আমি কিভাবে করব, ইউরোতে করব রুপিতে করব। তখন বললাম যে স্যার আই ডোন্ট হ্যাভ এনি ইউরো, সো আমি রুপিতে পে করতে চাই। তখন বললো যে ওকে। তখন 13,200 রুপি আমাদের একটা ব্যাংক ডিটেলস দিলেন উনি। স্লোভেনিয়ান এম্বাসি থেকে হেঁটে গেলে মোটামুটি 10 মিনিটস লাগে। ওখানে একটা ব্যাংকে গিয়ে আমরা টাকাটা জমা দিয়ে এসে দেখি উনি আর নাই। তো ওখানে আরেকজন ছিলেন আপনার কেরালার, ওনার কাছে ওটা দিয়ে উনি আবার একটা আমাদের ফিঙ্গারপ্রিন্ট নিলেন। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে উনি আমাদেরকে স্লিপ দিয়ে বললেন যে ইউ হ্যাভ টু গো নাও। শেষ, ওই দিনকার ইন্টারভিউ আমাদের ফিনিশড। আচ্ছা, আপনি যেটা বললেন আপনি ইউরো তো চাইলে দিতে পারতেন টাকা আপনার। হ্যাঁ, উনি জিজ্ঞেস করেছিল যে ইউরোতে দিব আর রুপিতে। যেহেতু ভাই আমাদের কাছে ইউরো ছিল না, রুপি ছিল, আর আমাদের জন্য রুপিটা ইজি ছিল, সো এই জন্য আমরা রুপিতে দিয়েছি। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন, যে Sure. যখন আপনি এম্বাসি যে কোশ্চেন করলো রুপি বা ইউরো, তখন আপনি যদি বললেন যে রুপিতেই দিবেন, তা ব্যাংকে কি আমি গেলে ওরা কি যে কোনো কিছুতে অ্যাকসেপ্ট করবে, তাই তো? না, ব্যাংক যেটা আমাদেরকে ক্যাশ নিল দেখলাম যে রুপিতে, তাদের কাছে কোনো অপশনস ছিল না। বাট আপনি আবার আপনার কার্ড দিয়েও পে করতে পারতেন, ইন্টারন্যাশনাল যদি কোনো কার্ড থাকতো। আমি অলরেডি কার্ড নিয়ে গিয়েছিলাম, বাট আমার হাতে হ্যান্ড ক্যাশ ছিল, সো আমি আসলে রিস্কটা নিইনি। কারণ ওখানে গিয়ে আমি যদি কোনো প্রবলেমে পড়ি, আমার ওই শর্ট টাইমের মধ্যে তখন আমার জন্য একটু হ্যাজার্ডেবল হয়ে যাবে, বিকজ অফ আমি ম্যানেজ করতে হবে, তাকে তাড়াতাড়ি রিসিপ্টটা দিতে হবে। এবং সে আমাকে বলে দিছে যে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইউ ক্যান রিটার্ন মাই রিসিপ্ট। সো আমি আসলে কোনো রিস্ক নেইনি। আচ্ছা, ওটা দেওয়ার পরে আপনার পরের কাজটা কি ছিল? দেওয়ার পরে আসলে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আমরা বের হয়ে চলে আসছি, আমাদেরকে আর কিছু জিজ্ঞাসা করেনি, বলছে যে ইউ হ্যাভ টু গো নাও। শেষ, আমাদের ওই পর্যন্ত কাজ। কি রেখে দিয়েছিল ভাইয়া? না 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 না, পাসপোর্ট তো তারা ফার্স্টে দেখেই আপনাকে যখন ইন্টারভিউ শেষ হয়, আপনার কথা শেষ হয়, টাকা জমা দেওয়ার জন্য আপনাকে রিসিট দেবে, তখন সে পাসপোর্ট দিয়ে দেয়, তারা পাসপোর্ট রাখে না। আচ্ছা দেন আপনি কন্টিনিউ করুন, ঠিক আছে, থ্যাংক ইউ। শিওর, ওটা তো ভাইয়া শেষ, ওই দিনকার ইন্টারভিউ শেষ আমাদের। ইন্টারভিউটা আপনার কত মিনিটে ছিল ভাইয়া মোটামুটি আমি ওখানে 20 মিনিটস ছিলাম, 20 or 25 মিনিটস।
25 মিনিটসের মতো হয়েছিল। আচ্ছা জি প্লিজ। আচ্ছা জি, তারপরে আপনার আর আমার সাথে যারা ছিল মাস্টার্সে আরেকজন, ও প্রায় 40 মিনিটস ছিল ভাইয়া। ওকে আসলে ওর সাবজেক্ট নিয়ে, সে পলিটিক্যাল সায়েন্স ছিল মনে হয়, তাকে নিয়ে অনেক কিছু ধরেছেন। কারণ আসলে যে অ্যাম্বাসেডর ছিলেন উনি মনে হয় পলিটিক্যাল সায়েন্স নিয়ে অনেক কিছু জানেন। তো আসলে ওনার নলেজেবল কোনো কিছু হলে উনি ছাড়েন না। উনি যতটুকু পারেন যাচাই করে নেন যে আসলে আপনি জানেন কিনা, বা চাচ্ছেন যে সাবজেক্টে ওই সাবজেক্টটা আপনার জন্য কতটুকু ফিজিবল, বা আপনি কতটুকু এটাকে কমপ্লাই করতে পারবেন ওখানে কি। আচ্ছা, তো আপনার ফার্স্ট যে ইন্টারভিউটা হয়েছিল, যেটা তাহলে আপনার এক্সপিরিয়েন্সটা ছিল যে এটা মানে এটাকে যদি কঠিন বা সহজ বলা হয়, এটা আপনার কাছে কি মনে হয়েছিল? ভাইয়া ফার্স্টে সত্যি কথা বলতে কি, ইন্টারভিউটা আসলে শুনলে তখন একটু খারাপ লাগে, নার্ভাসনেসটা ডেফিনেটলি সবারই আসে, আমি জানি না আমার আসে। বাট আমি যাওয়ার পরে ওনার আসলে মানে অ্যাকচুয়ালি সে তো আমাদের দেশে না, নেটিভ না, আদার্স পিপল। সো ওই ক্ষেত্রে আমার একটু ভয় মানে ভয়টা কাজ করছিল। মানে কিছুক্ষণ পরে যখন উনি স্টার্ট করলো, দেন আই ফিল বেটার। কিন্তু লাস্টে যখন আবার কিছু পারিনি তখন খুব খারাপ লাগছে। একটা কোশ্চেন পারিনি, যে আমার কোর্সেরই উনি একটা জিনিস কম্পোজিশন জিজ্ঞেস করতে পারে, আমি ওটার কোনো অ্যান্সার দিতে পারিনি। বাট ওভারঅল দ্যাট ওয়াজ গুড। আমার কাছে মনে হয়েছে যে না, ভালো ছিল। আচ্ছা, সো আপনার আচ্ছা তাহলে ফয়সাল ভাই, জি, আমার আরেকটা কোশ্চেন, সেটা হলো আপনি তো সেদিনে ইন্টারভিউ শেষ করলেন, তারপরে কি আপনার ইন্ডিয়াতে কি স্টে করতে হয়েছে? না না, আমাকে তো আর স্টে করার কোনো অপশনস নাই। আমাকে তো সে টাকা জমা নিয়ে রিসিট দিয়ে পাসপোর্ট দিয়ে চলে দিয়েছে। আপনি চাইলে তখনই বিকালবেলা চলে আসবেন, আপনার যদি ফ্লাইট ও থাকে। আচ্ছা আচ্ছা আমি স্টে করেছিলাম, কারণ ইন্ডিয়া গেছি, গিয়ে ঘুরে আসার জন্য আচ্ছা, আমি না 3-4 না, দিন আমি স্টে জাস্ট হলো করেছিলাম। এই কোশ্চেনটা হলো যে পরবর্তীতে ওরা কি কোনো ডাক দিতে পারে কিনা, বা কোনো না কিছু না, লাগবে ওই কিনা মুহূর্তে ডাক এরকম দেয় না। না না না, ওরকম কিছু বলে না। ফার্স্ট অফ অল আপনার প্রথম যে ঝামেলাটা হয় সেটা হলো যে আপনার পুলিশ ভেরিফিকেশনটা, সেটা অ্যাটাস্টেশন করাতে হবে। এটাই হলো, একদিন আগে গিয়ে আচ্ছা, করাতে ওটা হবে, কি আদারওয়াইজ আপনি। নিউ দিল্লির ওই এম্বাসির আশেপাশে, বাংলাদেশের যে হাই কমিশনার যেটা? না না, ওদের আসলে যে জোনগুলো আছে, ডিপ্লোম্যাটিক জোনগুলো, একটা থেকে আরেকটা দূরত্ব মোটামুটি অনেক ভালো, অনেক দূর। ধরেন মোটামুটি আপনার 20 মিনিটস, 25 মিনিটস। না না, ওটা তো ওটা কোথায়, মানে ওইখানে আমার কি যে কেউকে জিজ্ঞেস করলে বা বললে হ্যাঁ বলে হ্যাঁ হ্যাঁ, দিবে যে? আপনি 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 বেসিক্যালি আপনি ওখানে যাওয়ার পরে আপনার গুগল ম্যাপ থেকে আপনি সবই খুঁজে বের করতে পারবেন। ওখানে হুম, ওরা হুম, সবাই খুব এক্সপার্ট। আপনার হুম, উবারটা ইনস্টল করে নেবেন, ইন্টারন্যাশনালি যেটা আছে, নর্মাল যেটা আছে ওটাই ইন্টারন্যাশনাল হয়ে যাবে। দেন ওখান থেকে আপনি সবকিছু পাবেন। আর বেসিক্যালি যে স্লোভেনিয়ান এম্বাসি, ওটা ভাসান বিহার, এটা সবাই জানে। আপনি যদি বলেন যে আমি স্লোভেনিয়ান এম্বাসিতে যাব, এনি কাইন্ড অফ উবার ড্রাইভার জানে যে আসলে কোথায় কোন এম্বাসি। ওরা খুব এক্সপার্ট এগুলোতে। আর ওখানে যাওয়ার পর ওরা বুঝে ফরেনার কে কোথায় যাবে না যাবে, আপনার আই কন্ট্যাক্ট দেখলে ওরা অনেক বুঝতে পারে। আচ্ছা, না আমার কোশ্চেনটা হলো যে আমি বাংলাদেশের হাই কমিশন, বাংলাদেশের এম্বাসিটা ওইখানে তো আমার তো অ্যাটাস্টেড করতে হবে, হ্যাঁ সেক্ষেত্রে হ্যাঁ আমার যাওয়ার ওইটা কি? যাওয়ার ওয়েটা আপনি যেখানে উঠবেন ওখান থেকে একটা উবার নিলেন, অথবা বলবেন যে আমি বাংলাদেশ হাই কমিশন যাব। আপনি ডিপ্লোম্যাটিক জোনটা দেখে একটা সার্চ দিয়ে নামটা নিয়ে নেবেন, হ্যাঁ হ্যাঁ এটা হ্যাঁ, আপনার জন্য বেটার হবে। আর আচ্ছা ওখানে আর্লি মর্নিং যেতে হবে আপনাকে, যত আর্লি জমা দেবেন আপনাকে রিটার্নটা ওরা তাড়াতাড়ি দিবে। আদারওয়াইজ আচ্ছা 12টার পরে ওরা আর জমা নেয় না। ঠিক আছে? না সরি, 12টার সময় ওরা ডেলিভারি দেয়, 9 থেকে স্টার্ট করে, বাট আমাদেরটা শুরু করেছিল 10টায় স্টার্ট করে আমাদের 11টার মধ্যে দিয়ে দিয়েছে। অনেকের অরিজিনাল 12টা কপি, 1টা বাজে। অরিজিনাল কপির উপরে অ্যাটাস্টেড করে দিবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, দিবে। অরিজিনাল কপি পিছনটাতে আপনাকে অ্যাটাস্টেশন ওরা করে দেয়, হাই হুম, কমিশনস অফ ইন্ডিয়া। এটা মানে ওরা অ্যাটাস্টেশনটা দেয়। আপনি তো এখান থেকে তো আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তো অ্যাটাস্টেশন থাকে, হুম, হুম। সবকিছুই থাকে, বাট ওইখানে কি ওটা লাগবে, ওটা ছাড়া তারা অ্যাকসেপ্ট করবে না এম্বাসি। আচ্ছা আচ্ছা, তার দ্যাটস মিন আপনি যে পুলিশ ভেরিফিকেশন নেওয়ার পরে আমি ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটাস্টেশন করাবো, দেন হ্যাঁ হ্যাঁ তারপরে ওরা অ্যাকসেপ্ট করবে ওটার উপরে অ্যাটাস্টেশন, রাইট? হ্যাঁ, না না, আমি বলতে চাচ্ছি আপনি যখন পুলিশ ভেরিফিকেশন হাতে পাবেন বাংলাদেশে, তখন ওভারঅল সবই কমপ্লিট করা থাকে, আপনার কিছু করতে হবে না। আপনি জাস্ট নিউ আচ্ছা, দিল্লিতে গিয়ে বাংলাদেশ হুম, হাই কমিশন থেকে খালি অ্যাটাস্টেশনটা করাবেন, দ্যাটস ইট, আর কিছু না। বিফোর বিফোর আর কোনো অ্যাটাস্টেশন করা লাগবে না, না না রাইট? না, আর কিচ্ছু লাগবে না, ওখানে সবকিছু আচ্ছা করা আচ্ছা থাকে আচ্ছা ওভারঅল। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। জি। আচ্ছা, তারপরে আপনার এই যে প্রসেসটা, আপনি যে ইন্ডিয়াতে গেলেন এবং থাকলেন যে আপনি কয়েকদিন, সেক্ষেত্রে আপনার অ্যাপ্রক্সিমেটলি কত কস্টিং হয়েছিল আপনার? ভাইয়া বেসিক্যালি আসলে যে যেভাবে থাকতে চায় সে সেভাবেই থাকতে পারবে। 500 রুপি করেও কেউ থাকতে পারবে, কেউ 1000 রুপি করেও থাকতে পারবে।
বেসিক্যালি আমি যে রুমটা নিয়েছিলাম এসি রুম ছিল, ওটা 1000 ছিল, আমি একাই ছিলাম, কারণ আমি যখন গিয়েছি তখন আমার সাথে আসলে ওভাবে কারোর সাথে কন্ট্যাক্ট করা ছিল না। ঠিক আছে, তো আমি পরে জানতে পারলাম যে ওই যে পরে আমার সাথে যারা 4 জন গিয়েছিল ওরা আলাদা একটা রুম নিয়েছিল, তো এই জন্যই ওরা আবার যে রুমটা নিয়েছিল ওটা 1600 রুপি ছিল, 4 জন ছিল, 400 করে রুপি ছিল। আর অলমোস্ট ওখানে খাওয়া দাওয়া ভাইয়া মোটামুটি ফিজিবল, আপনি 100 টাকার মধ্যে আপনার দুপুরের লাঞ্চ হয়ে যাবে, রাতেরটা ধরেন 70-80-100-র মধ্যে কমপ্লিট, সকালেরটা 40-50 এরকম, মানে পার ডে 250 আর ওইখানে 500, 750। আচ্ছা, এটা রিলেটিভলি চিপার। হ্যাঁ ভাইয়া, রিলেটিভলি অনেক অনেক চিপ আমাদের বাংলাদেশের তুলনায়। আর সবচেয়ে বড় কথা ভাইয়া, দিল্লিতে খাবার অনেক সস্তা, অনেক সস্তা খাবার আমাদের বাংলাদেশে বা ঢাকার তুলনায়। আপনি যে কোনো ধরনের খাবার, আপনি যদি ওই কেএফসি বা পিজা হাট, পিজা ইন এগুলোতেও যান, এগুলো তো খাবার সস্তা তুলনামূলক। আর আপনার এয়ার ফেয়ারে অ্যাপ্রক্সিমেটলি কত গেছিল আপনার? এয়ার ফেয়ার ভাইয়া এটা ডিপেন্ডস করে আপনি কখন কাটতেছেন। ঠিক আছে, এখন আপনি ধরেন 1 মাস আগে যদি জানতে পারেন যে আপনার ইন্টারভিউ ডেটটা হলো এই মাসের 29, দেন আমি মনে করি একটু আর্লি কাটলে আপনি প্লেন ফেয়ারটা পাবেন। যেমন আমি যখন ফার্স্ট টাইম যাই, আমি ভিস্তারাতে গিয়েছিলাম, তখন আমি আসলে কোনো অফার পাইনি, বাট ওটাই অফার ছিল। আবার যাওয়ারটা ছিল 13,000, কিন্তু আমার পরে মানে আমার সাথে যারা গিয়েছে তারা ম্যাক্সিমামে গিয়েছে 17,000, 18,000 যাওয়ারটা। শুধু শুধু যাওয়ারটা? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, যাওয়া। আর আসারটা আবার আমি পেয়েছিলাম বাংলাদেশি টাকায় প্রায় 6,000, অনেকে আবার এটা 7,000, 8,000 দিয়েও আসছে। আসার রেটটা অনেক কম, আপনি অনেক মানে ফ্লেক্সিবল হয়ে আসতে পারবেন। এটা কি দুটোটা কি একসাথে আপ এন্ড ডাউন কেটে নিয়ে যেতে হবে নাকি জাস্ট না না ওইখানে না, যে আপনি আবার গিয়ে করতে পারেন, আপনি গিয়ে ওখানে করতে পারেন। আপনি চিন্তা করতে পারেন আমি গিয়ে স্টে করব, দেন আফটার ইন্টারভিউ দেন আপনি ডিসাইড করতে পারেন আপনি ঘুরতে যেতে পারেন বা কোনো কিছু করতে পারেন, আপনি পরেও করতে পারেন। এটা আচ্ছা আচ্ছা, ওটা আপ টু ডিপেন্ডস। হ্যাঁ, আপ টু আপনার। ওকে। আচ্ছা, আপনি তো তারপর রিটার্ন করলেন বাংলাদেশে। এর মাঝখানে কি আপনার ইউনিভার্সিটিতে আপনার যে ক্লাস হচ্ছিল? হ্যাঁ ভাইয়া, আমি রিটার্ন করার পরে আমার তো ভাইয়া আপনারা স্টুডেন্ট আইডিটা প্রোভাইড করলেন, ওখানে মেল আসলো। টিচার আমার কোঅর্ডিনেটর স্যার ম্যাথিউ স্যার, উনি আমাকে মেল দিলেন। কোর্স পরিচিত হলাম একদিন সবাই মিলে, আমাদের যারা মাস্টার্সে ছিলাম আমরা অলরেডি ক্লাস করা শুরু করলাম, কিছু কিছু ক্লাস যেটা আসলে অনলাইনে পসিবল ছিল। তো আফটার দ্যাট 1 মান্থ or 2 মান্থস পরে স্যার নিজে বললেন যে আসলে কিছু কিছু জিনিস এটা অনলাইনে পসিবল না বা জুমও সম্ভব না। সো মনে হয় যে কিছু কিছু সাবজেক্ট আমাকে আসলে উইথড্র করতে হবে বা নতুন করে আবার নিতে হবে ফল সেমিস্টারের জন্য। স্যার আমাকে এটা বললেন। কিছু কোর্স আমি করে গিয়েছি, বাট আসলে এক্সামগুলো তখন আর লাস্ট পর্যন্ত দিতে পারিনি, কারণ অ্যাসাইনমেন্ট ছিল ভাই আমাদের। প্র্যাকটিক্যাল কিছু অ্যাসাইনমেন্ট ছিল, কিন্তু প্র্যাকটিক্যাল আমি করতে পারিনি। আমি তো প্র্যাকটিক্যাল ল্যাব ছাড়া হবে না ভাইয়া, কারণ আমাদের অ্যাসাইনমেন্টগুলো ছিল ম্যাক্সিমাম ফিল্ডে। তো তখন স্যার বুঝলেন বিষয়গুলো, তো ওনাকেও আমি বললাম, উনিও আমাকে ম্যাক্সিমাম টাইম আসলে নক করলেন যে আমি কোনো নিউজ জানি কিনা বা আমি কোনো খোঁজ নিচ্ছি কিনা। আমিও স্যারকে বললাম স্যার আপনি একটু খোঁজ নিয়ে দেখেন বা এরকম কিছু সবকিছুর ব্যাপারে। দেন এই পর্যন্তই ভাই। এখনো একটা কোর্স চলতেছে আমার, ম্যাথমেটিক্স। ঠিক আছে, তো স্যার মাঝে মধ্যে মেল দেয়। জুমে সেদিন ঢুকছিলাম, ঢোকার পর সে আমাকে বললো যে অনেকদিন পর আমাকে দেখলেন, বাট সে খুব ব্যথিত আমি এখন পর্যন্ত যেতে পারিনি। এটাই। আপনার আপনার প্র্যাকটিক্যাল যে সেশনগুলো, এটা কি আপনার যেমন এটা সাস্টেইনেবল বিল্ড এনভায়রনমেন্ট, এটার সাথে ডেফিনেটলি আপনার প্র্যাকটিক্যাল যে কিছু ইস্যুস জড়িত থাকে। সো এটাই কি রিজন যে আপনার উইথড্র করতে হয়েছে? হ্যাঁ ভাইয়া, জি। আমার প্রত্যেকটা কোর্সে দেখা গেছে ভাইয়া 50% আমার প্র্যাকটিক্যাল আছে, 30% আমার হলো আপনার টিউটোরিয়াল আছে কিছু, 20% আমার প্রেজেন্টেশনস এরকম। এখন দেখা গেছে যে প্রেজেন্টেশন করতে হলে ভাই আমাকে কাজ করে দেখাতে হবে, ওনাকে আমার স্যাম্পলগুলো দিতে হবে। যেমন উড বেস কাজগুলো ওনারা দেখা গেছে একদিনে বা এক সপ্তাহে স্যার। আর বেসিক্যালি ওনারা ভাইয়া ক্লাস করায় কিভাবে, যেমন আমার সপ্তাহে 2টা ক্লাস হতো, বা আমার যেমন ইউনিভার্সিটি অফ তাসমানিয়া থেকে এক টিচার আসতেন, উনি 2 মাস পরে এসে 15 দিন থেকে উনি ওনার কোর্সে যত কিছু আছে সবকিছু হ্যান্ড ওভার করে উনি বুঝে টুঝে দিয়ে চলে যেতেন। এটা হয়েছে ইউনিভার্সিটি অফ তাসমানিয়া, তার মানে অস্ট্রেলিয়া। জি ভাইয়া, জি জি। ওনার নাম ছিলেন নথন কতলারওয়াস্কি স্যার। তো ওনার সাথে আমার কথা হয়েছে বেশ কয়েকবার।
তো স্যার এসে লাস্ট যখন আসলেন স্লোভেনিয়ায় তখন সে আমাকে নক দিলেন, আমি তো বললাম স্যার আই এম নট প্রেজেন্ট। বলেছে হোয়াই ইউ ডোন্ট গেট ইউর ভিসা নাও? আমি বলছি নো স্যার। তখন সে আসলে একটু ডিপ্রেসড যে কেন এরকম লেট করতেছে। আমি বললাম স্যার আই ডোন্ট নো অ্যাবাউট হোয়াই। তো এই তো পরে স্যার ওনার যখন প্র্যাকটিক্যাল গুলো ছিল তখন বললো যে আসলে ফায়াজ বা ফয়সাল আপনি এটা কোর্সগুলো করতে পারতেছেন না, সো প্রবলেম নেই, নেক্সট আপনি যখন আসবেন রিচ করবেন, ম্যাথিউ স্যারের সাথে কথা হয়েছে, সো তখন ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন। মানে উনি এটা বললেন আমাকে, এটা তারা বলছে যে হোপফুলি এইটা। আচ্ছা, আপনার এট দ্য সেম টাইম আপনার সাথে যারা অ্যাপ্লাই করছেন আপনার অন্যান্য ইউনিভার্সিটিতে, এর মধ্যে তাদের কি কেউ ভিসা পাইছে? আপনি খোঁজ খবর জানেন? অ্যাট দ্য সেম টাইম বলতে আমার প্রিমস্কা থেকে ভাই এখন পর্যন্ত তো কেউ পাচ্ছে না, বাট ম্যারিবোর্ড থেকে অলরেডি হয়ে গেছে ম্যাক্সিমামই, যেটা শুনলাম। আপনার ব্যাগ থেকেও তো হচ্ছে ভাইয়া, ওইখান থেকে তো দেখলাম যে জাহিদ আর কে জানি আছে, আমি যতদূর জানি। কারোর সাথে আমার আসলে যোগাযোগ নেই, বাট এই ছবি টবি দেয় ছেলেপেলে, তখন আসলে দেখি। তো বেসিক্যালি তো ওনাদের হয়ে গেছে। আসলে যাদের ওই ইউনিটটা ম্যারিবোর্ডের দিকে ছিল বা লুব্রিয়ানায় ছিল তাদের জন্য একটু ইজি হয়েছে, বাট কপার আসলে রেসপন্সিভ না। ওরা আসলে কেন ডিলে করতেছে আসলে আমরা জানি না ভাই। আচ্ছা আচ্ছা। সো এরপরে আপনার বাংলাদেশ আসার পরে আপনি স্টিল ক্লাস করতেছিলেন, তারপর জি ভাই, আপনার কি নেক্সট ডে তাহলে কি হলো তাও আপনার? ক্লাস তো ভাই করতেছিলাম, পরে মাঝখানে ভ্যাকেশন গেল, তারপরে এক্সাম ছিল একটা, এক্সাম আমি অ্যাটেন্ড করতে পারিনি, প্রেজেন্টেশনে দিতে পারিনি। স্যারকে জানালাম, স্যার বলছে কোনো সমস্যা নেই, তুমি যখন আসবা তখন তুমি সবগুলো আমাকে দিয়ে দিবে। আমি বলছি জি স্যার। এই তো, আর স্টিল একটা ক্লাস চলতেছে আপাতত। গতকালকে একটা মেসেজ এসেছে, সেটা হলো যে আমাদের মনে হয় ভাইয়া সামনে পরীক্ষা সেশন আছে, তো সেই ক্ষেত্রে স্যাররা মনে হয় তারা প্রিপারেশন নিচ্ছে কিভাবে কি কমপ্লিট করবে। এখনো আসলে কেউ কিছু করেনি, কারণ অলরেডি 4-5টা কোর্স, আমার অলরেডি 12টা কোর্স রানিং ছিল। ওই ওনারাও কিছু পড়ায় চুপচাপ আছেন, মোটামুটি প্রেজেন্টেশন নিয়ে টিউটোরিয়াল গুলো নিয়ে ওনারা মনে হয় মার্কস গুলো দিবেন, জাস্ট এতটুকু। আচ্ছা, আপনি যে ক্লাস যেগুলো করতে পারতেছিলেন না আপনার, এগুলো কি আবার আপনি পরবর্তীতে যখন যাবেন তখন কি আবার আপনার নেয়ার স্কোপ আছে যে সাবজেক্টগুলো? আমার কোর্স কোঅর্ডিনেটর তাই বলেছিলেন যে তুমি যখন আসবা তখন তুমি কোর্সগুলো নিয়ে নিবা। উনি বলছেন যে when you reach then you can take your subject। আমি বললাম যে ওকে স্যার, ঠিক আছে। আচ্ছা, সাউন্ডস গুড। তার মানে আপনি এখন মিস করলে পরবর্তীতে আবার আপনার এগুলো ফিল আপ করার একটা হ্যাঁ ভাই, পসিবিলিটি। এটা ওনার ভাষ্য মতো, আসলে আমি তো অ্যাকচুয়ালি জানি না কি হবে, উনি বলছেন আমাকে এটা। যেহেতু কোর্স কোঅর্ডিনেটর বলছেন আপনার, উনি আপনার জেনে শুনে ডেফিনেটলি বলছেন। ডেফিনেটলি জি ভাই। আচ্ছা, তারপরে আপনার ভাইয়া তো তার সরি আমি ইন্টারাপ্ট করলাম আবার। তাহলে কি সাপোজ আমি জানি না আপনার ইউনিভার্সিটিটা কিরকম বা কিরকম ট্রিট করছে স্যার, কোঅর্ডিনেটর স্যার, তাহলে কি আপনি যখন আবার পরবর্তী যাবেন সেক্ষেত্রে যদি আমার যদি সেম প্রসিডিউরটা হয় যে আমি অনলাইনে ক্লাস করতেছি বা এক্সাম দিতে পারছি না বা প্রেজেন্টেশন বা হ্যাঁ অ্যাসাইনমেন্ট গুলো যে আমি দিতে পারতেছি না, পরবর্তীতে উনি আমাকে বললো যে আমি ওইখানে যাওয়ার পরে আফটার আই উইল রিচ দেন আই উইল বি কন্ট্যাক্ট দ্য ক্লাস বা প্রেজেন্টেশন বা এক্সামস। হ্যাঁ, তো এটা যদি উনি আমাকে এই আশ্বাসটা দেয় তাহলে কি পরবর্তীতে আমাকে কোর্সের জন্য কি আবার পে করতে হবে? আসলে এই বিষয়ে তো আমার কথা হয়নি, বিকজ অফ আমি তো স্টিল ওখানে যেতে পারিনি। ডেফিনেটলি আই থিঙ্ক যে এটা নিয়েও তারা কিছু করবে, বিকজ অফ দিস ইজ নট মাই ফল্ট। আমি যে যেতে পারতেছি না এটা আমার ফল্ট না, এটা তাদের ল্যাকিংস, তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিটের প্রবলেম। তাদের অনেক পেপার ওয়ার্ক ছিল, 900 স্টুডেন্টসের আপনার অ্যাপ্লিকেশন জমা পড়েছে, তাদের স্ট্রাইক ছিল, এটা অনেকেই জানে যে কপারে স্ট্রাইক চলছে অলমোস্ট 1 মান্থ, ডিসেম্বর মান্থ। সো সেই ক্ষেত্রে তাদের ওই পেন্ডিংসটাও ওদের হয়ে গেছে। তো একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ডেফিনেটলি তারা অনেক সুবিধা দেয়, এটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় হয়। তো আমার মনে হয় যে আমাদের ক্ষেত্রে এটার ব্যতি রেখে কিছু হবে না, ডেফিনেটলি তারা আমাদেরকে প্রেফার করবে কিছু না কিছু। তাহলে আরেকটা জিনিস ফয়সাল ভাই, আমার কাছে কেন জানি মনে হচ্ছে তাহলে কি আমরা এক সেমিস্টার পরে মানে এক সেমিস্টার পিছিয়ে যাচ্ছি। তাহলে ওইখানে যাওয়ার পর যদি আমরা যদি ওই ক্লাসগুলো করতে হচ্ছে তাহলে তো আমার এক্সটেনশন টাইমটা বেড়ে যাচ্ছে, তাই না? ভাই এটা তো ইনসিডেন্স,
না, এটা তো আসলে সবার ক্ষেত্রে বা সব সময় যে হচ্ছে এরকম আমি কিছু না। বুঝতে পারছি, আমি এই ঠিক আছে? কারণে আপনাকে জিজ্ঞেস এখন করে নিলাম। হ্যাঁ, এখন এই ইনসিডেন্টস এর মধ্যে আমরা কয়েকজন পড়েছি, কিন্তু অলরেডি কিন্তু অনেকের হয়ে গেছে। যেমন আজকে 21 তারিখে একজন যাবে, ঠিক আছে? এই ও মাসের আচ্ছা 21 আচ্ছা তারিখে একজন যাচ্ছে। অলমোস্ট গত মাসে 2 জন চলে গেছে। এরকম কিন্তু সবাই যাচ্ছে। আর আচ্ছা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের ক্ষেত্রে একটু লেন্দি হয়। এটা কিছু, কিছু কান্ট্রি আছে। আর সবচেয়ে বড় কথা ওদের আমাদের বাংলাদেশীদের জন্য বা আমাদের সাউথ এশিয়ান বা এই সাইডের নন ইউরোপিয়ান যারা আছে তাদের জন্য এই কিছু ইস্যুজ আছে। ঠিক আছে? তো এই ইস্যুগুলোর জন্য আসলে আমরাই দায়ী। বেসিক্যালি আমার কাছে যেটা মনে হয় এটা আসলে মানে আনইথিক্যাল কথাবার্তা। তারপর আমি বলতেছি কারণ এই জিনিসগুলো আমরা করছি বলেই হয়তোবা আজকে আমি সাফারার হচ্ছি, আপনি হতে পারেন। বাট নট নট লাইক দ্যাট যে আপনি হবেন, এরকম কিছু না। অলমোস্ট আমাদের কিন্তু দেখা গেছে 3 ভাগের 2 ভাগই কিন্তু চলে যাচ্ছে। 1 ভাগ আমরা কিছুটা বসে আছি। ইনশাআল্লাহ তারা আমাদেরকে এখনো এনশিওর করছে যে আমাদের হোপফুলি খুব তাড়াতাড়ি আমাদের গুড নিউজটা চলে আসবে। এবং লাস্ট অফ অল যখন আমরা ইনশাআল্লাহ। সেকেন্ড ইন্টারভিউ দিলাম, তখনও ম্যাডাম ছিলেন, অ্যাম্বাসেডর মহিলা ছিলেন। উনি হোপফুলি অনেক কিছুই বলছেন। ডেফিনিটলি তারাও এগুলো নিয়ে ডিসকাস করতেছেন। আদারওয়াইজ একটা আচ্ছা স্টুডেন্ট। জি, জি, প্লিজ। আচ্ছা, আর সেকেন্ড ইন্টারভিউটা কেন কন্ডাক্ট করে ওরা? আহ, এটা বেসিক্যালি আই থিঙ্ক যে সিকিউরিটি ইস্যুস ছিল। আহ, ঠিক আছে শাহিন ভাই, আপনি যদি অনুমতি দেন আমি তাহলে কিছু শেয়ার করি সবার সাথে। জি, ঠিক জি, জি, আছে? অফ কোর্স। জি। জি ভাইয়া, ডিসেম্বরে প্রিমোস্কা থেকে 3 জনের টিআরপি কাট হয়েছিল। মানে আমি যতদূর জানি, এটা আমার কোর্স কোঅর্ডিনেটর এটা আমাকে বলেছে যে আহ, যে ইউর এশিয়ান পিপলস আর নট সো গুড, ইউর মেটালজি ইজ টু পোর, ইউ আর ভ্যানিস্ট, হোয়েন ইউ রিচ হেয়ার ইউ আর ভ্যানিস্ট। ঠিক আছে? তো বিষয়টা হলে এইরকম। তা এটা আসলে আচ্ছা ইউনিভার্সিটিও জানে যে ছেলেপেলে আসতেছে। আর সবচেয়ে বড় কথা, আমাদের প্রথম সেশনে টাকা দেওয়ার কথা ছিল ডিসেম্বর 13 ডিসেম্বর, লাস্ট দিনের দিন। আমরা সবাই মোটামুটি 15 তারিখে দিয়ে দিয়েছি। তাও যাদের ভিসা হয়েছিল 12 তারিখ তারা কেউই পে করে নাই। একজনের ভিসা হয়েছে 17 তারিখ, সেও পে করে নাই। একজনের হয়েছে 18 তারিখ, মানে ফ্লাই করেছে, তারা গেছে। গিয়ে ভাইয়া তারা কেউ দে ক্যানট স্টে দেয়ার। 1 দিন 2 দিনও থাকেনি তারা ভাইয়া, গিয়েই পাড়ি জমাইছে অন্য জায়গায়। ইউনিভার্সিটি একটা স্টুডেন্টকে নিল এত কষ্ট করে, এম্বাসিতে নিয়ে গিয়ে তারা ইন্টারভিউ কন্ডাক্ট করলো, গেল। তাদেরও তো ভাই একটা পরিশ্রম আছে ডেফিনেটলি। একটা স্টুডেন্ট তুমিও গেলা, গিয়ে বাট করলাটা কি, তুমি ওখানে স্টে করলো না, তুমি পড়ালেখার জন্য গেলা, গিয়ে তুমি এখানে ফ্লাই করো অন্য জায়গায় গিয়ে তুমি চাকরি করতেছো বা এনি কাইন্ড অফ ইস্যুস তুমি করতে পারো। বাট এটার তো ইফেক্টিভ ভাই আমাদের করতে হচ্ছে। রাইট। এবং তাদের তাদের ম্যাক্সিমাম যে 3 জনের এটা হয়েছে তাদের ইউনিট ছিল ভাইয়া কপার। এটা আমি পরে জানতে পারলাম। তাদের ইউনিট ছিল কপার। কপার ইউনিটে ছিল তাদের পেপারস গুলো। এটা হলো একটা বিগ ইস্যুস। এই জন্য তারা পরবর্তীতে সেকেন্ড ইন্টারভিউ কল করছে যে আমরা যারা প্রিমস্কার আছি আদৌ তারা পড়বো কিনা, বা তারা আমরা যে কাজগুলো করতেছি, দ্যাট মিনস আপনি ফার্স্ট অফ অল আপনি প্রথম থেকেই যে আপনার এনরোলমেন্ট ফিস দিচ্ছেন, আপনি জানেন কিনা এটা কত, আপনি কত টাকা দিচ্ছেন, কার মাধ্যমে দিচ্ছেন, আপনি টিউশন ফিস পাঠাইছেন। আমাকে যেমন সরাসরি জিজ্ঞেস করছিল যে আপনি টিউশন ফিসটা কিভাবে দিচ্ছেন, আমি বলছি বাই ব্যাংক। হুইচ ব্যাংক? আওয়ার ওন নেটিভ ব্যাংক, ব্র্যাক ব্যাংক। ঠিক আছে? কারণ আমার স্টুডেন্ট ফাইল ব্র্যাক ব্যাংকে করা ছিল, আমি ওখান থেকে টাকাটা সরাসরি পাঠিয়ে দিয়েছি। কারণ আমার ইউনিভার্সিটির টাকা পাঠাতে বলেছে, তারা আমাকে স্লিপ দিয়েছে, আমার ওগুলো সব সাবমিট করতে হয়েছে, বাংলাদেশ ব্যাংকে গেছে, ওখান থেকে টাকাটা ওরা পে করছে ইউরোতে। তো এই জিনিসগুলো তারা আসলে আইডেন্টিফাই করার জন্যই সেকেন্ড ইন্টারভিউ। আপনি যে সাবজেক্টে যাচ্ছেন আসতেও কি আপনি জানেন 6 মাস পরে তারা ইন্টারভিউ দিচ্ছে, দ্যাট মিনস আপনি তো অবশ্যই 6 মাস ধরে ক্লাস করছেন। কি কি কোর্স করছেন আমাকে সেকেন্ড ইন্টারভিউ বলতে। তাহলে স্টার্ট করি সেকেন্ড ইন্টারভিউ। সেকেন্ড ইন্টারভিউ আসলে ইস্যুটা কেন আসছে। সেকেন্ড ইন্টারভিউ গেলাম, সেকেন্ড টাইমে আবার গেলাম, 6 মাস পরেই গেলাম। যাওয়ার পরে আমাকে একটা কোশ্চেন শিট ধরাই দিল যেখানে 24 কোশ্চেন্স ছিল। ঠিক আছে? 24 কোশ্চেন ছিল। তা আমার খুব মজা লাগছে বিষয়টা যে আসলে কি এখন আমরা কি বাচ্চা, 6 মাস পরে এসে আমাদেরকে আবার জিজ্ঞেস করতে হচ্ছে যে আমার ইউনিভার্সিটির নাম কি, আমার সাবজেক্টের নাম কি, আমার কয়টা কোর্সের নামগুলো কি, এবং তারা পুঙ্খানুপুঙ্খভাবে আপনাকে প্রত্যেকটা স্পেলিং সহ দেখছে যে আপনি পারেন কিনা, জানেন কিনা আপনার কোর্সগুলো। আপনার স্পন্সর কে? আপনার মা স্পন্সর। ভালো কথা, আপনার মা যদি টাকা না দেয় আপনি কি করবেন বলেন? ঠিক আছে? এরকম
ঠিক আছে, আমি অবশ্যই এরকম কিছুতে পড়ি নাই। আমাকে একটা কোশ্চেন ছিল যে আমার স্পন্সরকে, আমি আসলে আমার স্পন্সর আমি নিজেই, আমি বলছি আমি একটা জব করি, ওখানেই যে আর্নিংটা হয়েছে ওটাই আমি রিজার্ভ করে রেখেছি, ওটাই আমি আমার আসলে পড়ালেখার জন্য আমি ওই টাকাটাই খরচ করব। আর ইন কেস অফ যদি আমার টাকা লাগে শর্ট পড়ে, মাই মম বিয়ার দিস। তখন জিজ্ঞেস করছে আপনার মা কি করেন, আমি বলছিলাম যে শি ইজ এন হাউস ওয়াইফ। তা বললো যে হোয়াই শি আর্নিং। তা আমি বললাম যে তার ফ্ল্যাট আছে, ওখান থেকে সে রেন্ট পায় একটা ভালো অ্যামাউন্ট। আমার বাবা গভর্নমেন্ট জব হোল্ডার ছিলেন, রিটায়ারমেন্টের টাকা পান। আমার মা, ওখান থেকে আমার ইনকামটা আসে। তা বলছে দ্যাটস গুড। তো ওনারা আসলে ক্লারিফিকেশনের জন্য আপনাকে সেকেন্ড টাইম ডাকছে। আমার কাছে যেটা মনে হয় ওভারঅল যে আপনি জানেন কি না, আপনি কতটুকু কি জানেন, এটাই। তারপর আরো কোশ্চেন ছিল ওইখানে, ওখানে কোশ্চেন ছিল আপনি স্লোভেনিয়ায় কখনো গেছেন কিনা, এটা একটা কোশ্চেন ছিল। আপনার স্লোভেনিয়ায় কেউ আছে কিনা, আপনার টিউশন ফি কে পে করছে, কত পে করছেন আপনি, দেন আপনার টিউশন ফিজের কত অ্যামাউন্ট ছিল। তারপরে ছিল হলো আপনি ইউনিভার্সিটি কার সাথে কন্ট্যাক্ট করছেন, কে আপনাকে ইউনিভার্সিটি কন্ট্যাক্ট করছেন, আপনি ইউনিভার্সিটি খোঁজ কোথা থেকে পেয়েছেন, ঠিক আছে। তারপরে ছিল এটা ছিল আপনি ম্যারিড অর আনম্যারিড, ঠিক আছে, এটা ছিল। দেন এত মোটামুটি অনেকগুলো এরকমই কোশ্চেন করেছে, শর্ট শর্ট কোশ্চেন ছিল। বাট একটা কোশ্চেন ছিল বড়, সেটা হলো যে আমার কোর্সের নামগুলো। আমি আসলে 14টা কোর্স করতেছিলাম তখন, আর ওনারা স্পেস দিছিল একটা লাইন লেখার মতো, ওইখানে আমার খুব কষ্ট করে লিখতে হয়েছে। তা ম্যাডাম যখন পড়তে যায় উনি হাসতেছিলেন, বললো, আমি বললাম যে ম্যাম আই হ্যাভ নো ইস্যুস। উনি হাসতেছিলেন, হাসতে হাসতে জিজ্ঞেস করলো যে আসলে আমি ম্যারিড না, বাট আমি কেন হাতে রিং পরছি। উনি আমাকে এটা কোশ্চেন করছেন। ওনারা কিন্তু অনেক লিগ্যাল ইস্যুস দেখেন, আমার কাছে মনে হয়েছে ওনারা অনেক চোখখান খুলে কাজগুলো করেন। তখন আমি আসলে এক্সপ্লেন করলাম যে আসলে এটা আমার ফ্যাসিনেশন, আমি ছোটবেলা থেকে অনেক রিং টিং পরি, বাট আমি এই দুইটা রিং খুলতে পারিনি, এটা আমার হাতের সাথে ফিক্সড হয়ে গিয়েছিল। ম্যাম আসলে বলছে না, নো প্রবলেম, বাট ওনার কিউরিসিটি ছিল। আমি লিখছি আমি আনম্যারিড, বাট আমি কেন রিং পরছি। তখন আমি ওনাকে বললাম যে ম্যাম আমার হাতে আরো আগে 4টা রিং ছিল, আমি যখন ইন্টারভিউতে ঢুকি তখন আমি রিংগুলো খুলে ফেলেছি ব্যাগের মধ্যে। ওনাকে ব্যাগে বের করে রিংগুলো দেখাইতে উনি খুব হাসলো, এবং রিংগুলো নিয়ে উনি আবার নাড়াচাড়া করে দেখে বললেন যে ইটস সো প্রিটি, বিভিন্ন কালারে। তো বিষয়টা হলো এরকম। তো লাস্ট অফ অল উনি সবকিছু আমি যে 24টা কোশ্চেন ছিল, কোশ্চেনগুলো অ্যান্সার করার পরে উনি ওগুলো আবার নিজে টাইপ করলেন, এবং একটা জায়গায় খালি উনি বুঝতে পারেনি আমার ওই যে কোর্সের আউটলাইনের ওইখানে নামটা। আমি ওনাকে আবার বললাম, আবার জিজ্ঞেস করেছি যে আমার ইউনিভার্সিটি ক্লাস কোথায় হচ্ছে এবং ইউনিভার্সিটি ক্যাম্পাসটা কোথায়, কারণ আমাদের ইউনিভার্সিটি ক্যাম্পাস অনেকগুলো জায়গায়, কপারে হচ্ছে, তারপরে হলো আমার ছিল গ্লাজোলাস্কা আছে, এরকম অনেকগুলো আছে, 4 জায়গায় হয়। তো উনি আবার জিজ্ঞেস করছেন যে আমার ডিপার্টমেন্টটা কোথায়, আমার কোর্স কোঅর্ডিনেটরের নাম কি, তারপরে ডিনের নাম কি, ইউনিভার্সিটি ডিনের নাম কি, এই জিনিসগুলো আসলে ওভারঅল তারা জানতে চাচ্ছিল যে আমি নিজে অ্যাপ্লিকেশন করছি অর এনিওয়ান ক্যান হেল্প মি, বা এরকম কিছু, যে অন্য কেউ করে গেছে, আমি যাওয়ার জন্য যাচ্ছি, পরে ওখান থেকে আমরা আউট হয়ে যাব, এই ইস্যুসগুলোর জন্য, আর কিছু না। দেন উনি ওগুলো সব কিছু আবার নিজে রাইট করে ওগুলো স্লোভেনিয়ান ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে উনি প্রিন্ট করে আমাকে আবার বললো যে প্লিজ সাইন হিয়ার। ওখানে আবার একটা সাইন দিলাম, সাইন দেওয়ার পর বললো যে লাস্টে আমাকে বললো যে আই থিঙ্ক হোপফুলি উই উইল মিট ইন আওয়ার কান্ট্রি। আমাকে এটা বললো খুব হেসে হেসে। তা আমি বললাম যে ম্যাম রিয়েলি? তখন বলতেছি যে অবভিয়াসলি, হোয়াই নট, ঠিক আছে। বললো যে ইটস টু লেট, বাট আই থিঙ্ক যে ইউ উইল গেট ইউর টিআরপি সুন, এতটুকু উনি বললেন। বলে পরে বললো যে ওকে ইউ মে গো নাও। পরে আমি বের হয়ে চলে আসলাম। তো মোটামুটি আমি ইন্টারভিউ ওখানে লাস্টের 1 ঘন্টার উপরে ছিলাম। আচ্ছা ভাই, আমার এখানে আপনার একটা কোশ্চেন জানার ইচ্ছা খুবই। সেটা হলো যে আপনাকে কোশ্চেন করলো যে আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করছেন কিনা, বা এটা অ্যাপ্লিকেশন কিভাবে করছেন, এটার অ্যানসারটা কি দিয়েছিলেন আপনি? না, নিজে নিজে অ্যাপ্লিকেশন বলতে কি, যেমন আমাকে বলেছিল যে আপনি কি ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করেছিলেন, আপনি কি নিজে করেছেন না অন্য কারো সহযোগিতায় করেছেন? সেক্ষেত্রে আমি বলছি যে আমি নিজে করেছি, কারণ নিজেই করেছিলেন।
না না নিজে বলতে কি ভাই আমরা তো তখন লিঙ্ক গুলো পাইনি বা ভাইয়াদের মাধ্যমে আমাদেরকে করতে হয়েছে, কিন্তু আমার ম্যাক্সিমাম কাজই শাহিন ভাই আমাকে যথেষ্ট মানে আসলে মানে কোঅপারেট করছে, বাট উনি আমাকে নিজেই করাইছে। ভাইয়া আসলে না, বলছে না, যে ফাইজ ভাই আমাদের আপনি ক্ষেত্রে করেন। না, না, আমি একটু বলি। আমাদের ক্ষেত্রে জি জি। তো সবুজ ভাইয়া, শাহিন ভাইয়া এটা কোঅপারেটিভ করতেছে, হ্যাঁ? না সো এটা করতেই অ্যাপ্লিকেশন হবে আলটিমেটলি, কারণ অ্যাপ্লিকেশন যদি আপনার মিসম্যাচ কিছু একটা হয়ে যায় টোটালি ক্লোজড হয়ে যাবে। সো এই ক্ষেত্রে তাহলে আসলে সেক্ষেত্রে যদি আমার আপনাকে সেম কোশ্চেনটাই করে, হ্যাঁ, সেম হ্যাঁ আপনি সেম নিজে কোশ্চেন করছেন, আপনি জেনে নেবেন প্রসিডিউরটা কোথায় করছেন, কোন লিংকে করছেন। আমরা ওভারঅল টোটাল লিংক ওরা কি গুলো দেখতে চাবে? ওরা কি না 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 অ্যাপ্লিকেশন এরকম কিছু এটা না, না 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 না, অ্যাপ্লিকেশন ওরা ফর্মটা দেখতে জানতে যাবে? চায়। না না আচ্ছা, অ্যাপ্লিকেশন জানতে ফর্ম চায় না? ওরা জানতে চায় আপনি নিজে করছেন কিনা। যেমন আচ্ছা, আমাদেরকে জাস্ট নো। অ্যাড্রেস, হ্যাঁ হ্যাঁ জাস্ট দে নো যে আসলে আমি করছি না অন্য কারো মাধ্যমে করছি। তারা সরাসরি জিজ্ঞেস করছে যে ওখানে ছিল একটা ওয়েবসাইট অ্যাড্রেস ছিল যে পোর্টালের অ্যাড্রেসটার কি, পোর্টালটা কি আপনি যেখানে অ্যাড্রেসটা মানে আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন। তো আমরা পোর্টালের অ্যাড্রেসটা লিখে দিচ্ছি। তো অবশ্যই তারা তো বুঝতে পারছে যে আসলে আমি না জানলে আমি লিখলাম কিভাবে। জি, জি, জি। না, ঠিক আছে এই এই জিনিসগুলো ওরা কোশ্চেনটাই, জানতে কারণ চায়। এই হ্যাঁ পোর্টালের যে লিংকটা, ওটা তো আমার হুম জানতে হবে, তাই না? জাস্ট এই হ্যাঁ এই ডেফিনেটলি এই এটা এটা হুম, হুম। ভাইয়ারাই আপনাদেরকে সার্ভ করে দিবে, আপনিও না, দেখবেন না, না, ভাইয়ারাই দিবে, দিবেন। ঠিক আছে। ঠিক আছে। থ্যাংক ইউ। এই কারণ আমি জেনে নিলাম প্রসিডিউরটা। কারণ হ্যাঁ হ্যাঁ আমাকে ডেফিনেটলি কোশ্চেন আপনি করতেই পারে ও। করতে সেক্ষেত্রে পারে যদি ভাই। আমি বলে দেই বা এনি হাউ যে মিসম্যাচের কারণে বলে দিলাম যে না, আমার বড় ভাই, আমার আই হ্যাভ এ বিগ ব্রাদার, যে হি ইজ দ্য হুম ইয়েস। অ্যাপ্লিকেশন প্রসিডিউর অফ দ্য কমপ্লিট ফর্ম দ্যাট। তো আরবাজ সেক্ষেত্রে তো ভাই আমি একটা টেনশন করেন না, ডিফিকাল্টি, আমরা এটা হ্যাঁ, করব, আমরা ডিফিকাল্টি আপনাকে এটা গাইড করব। আরবাজ ভাইয়া, না, না, গাইড করবেন, ডোন্ট ঠিক ওয়ারি, আছে। ডোন্ট ওয়ারি, জাস্ট আমি জাস্ট we'll go বললাম through আরকি। this, we'll go through this all. হ্যাঁ, তারপরে আমি যদি বলে দিলাম সেক্ষেত্রে তো সিচুয়েশনটা অন্যরকম হয়ে যেতে পারে, তাই না? হ্যাঁ জাস্ট হ্যাঁ এটা তো এই এটা কারণে। ডেফিনেটলি হ্যাঁ, আপনি যখন ইন্টারভিউতে যাবেন তখন অবশ্যই ভাইয়ারা আপনাদেরকে টিচ করবেন যে আপনি কি আচ্ছা, করলে আচ্ছা। ভালো থ্যাংক হবে ইউ। কি না করলে ভালো হবে, ডেফিনেটলি দে উইল গাইড ইউ। ঠিক আছে। সো থ্যাংক কারণ ইউ। থ্যাংক ইউ কারণ ভাই স্যার। তাহলে দুজনে মিসম্যাচ হয়ে গেলে তো ঝামেলা তো। ঠিক আছে? কারণ হ্যাঁ, হ্যাঁ, আপনি অবশ্যই। আলটিমেটলি হ্যাঁ, হ্যাঁ। ভাইয়ারা এক্সপার্ট, ওনারা ছাড়া আসলে এটা ইম্পসিবল এই ইস্যুস। জন্যই তো ভাইয়া, এটা এই জন্য তো হ্যাঁ, আজকে এটা হয়েছে আপনার যে আজকে উনি কথা বলতেছে, দ্যাটস আ সেশন, দ্যাটস আ পার্ট হ্যাঁ। অফ আওয়ার ট্রেনিং অ্যাজ ওয়েল, জি ইউ নো। মাহমুদ ভাই আমি সরি ইয়েস। মাহমুদ এভাবেই ভাই তো আপনার মাহমুদ ভাইয়ের সাথে আমি কথাও বলতে পারিনি, আমি আসলে খুব বাজে অবস্থার মধ্যে ছিলাম, আমি এক্সট্রিমলি সরি ভাইয়া। এই জিনিসটা আসলে আগে আমার বলা উচিত ছিল সবাইকে। ঠিক আছে, বাট আমি রিয়েলি না হ্যাপি না না, যে আপনাদের মতো মানুষগুলোর সাথে আসলে আমি যাই হোক যত দূরে যেতে পারতেছি আপনাদের সহযোগিতা, আদারওয়াইজ ইম্পসিবল ছিল আমার জন্য। ফায়েজ ভাই থ্যাংক ইউ। আপনার সো আপনি যখন এম্বাসিতে গেলেন আপনার একটা হচ্ছে রিটেনের পরে আপনার তখন ওরাল হ্যাঁ কিছু জিজ্ঞেস ওরালটা করলো। আসলে বেসিক্যালি উনি কারো ওরাল নেন না, বাট ওনার কাছে যদি মনে হয় যে আমি কিছু জিজ্ঞেস করব তাহলে হি অর শি ক্যান আস্ক যে আসলে আপনি যা লিখছেন সেটা আসলে ঠিক কিনা, না আপনি ওই জাস্ট লেখার জন্য লিখে গেছেন। এটা তারা আবার আইডেন্টিফাই করে। আচ্ছা, আপনার সেকেন্ড ইন্টারভিউর জন্য কি আপনার আলাদা কোনো ডকুমেন্টস তারা চাইছে? যেমন প্রথম না ইন্টারভিউতে ভাইয়া যেগুলো কিচ্ছু চাইনি আমাকে। আমি যাওয়ার পরে টোকেন ছিল একটা, বাড়ি থেকে একটা টোকেন দিয়ে দেয় যাওয়ার জন্য, তো ওই টোকেন দিয়ে গেলাম, টোকেন জমা দিলাম। আমার নামেই ভাইয়া আসলে বেসিক্যালি কি আমরা ভাবছিলাম যে হয়তো বা ওনারাই কোনো কোশ্চেন পেপার টেপার কিছু রেডি করেন। বেসিক্যালি কোশ্চেন পেপারগুলো একটু সবগুলো ইউনিট থেকে চলে আসে, কপার ইউনিট থেকে পাঠাইছে যার যার নামে, ওই নাম দিয়ে আসে এবং ওই পেপারসগুলো দিয়ে আপনাকে টাইম বেঁধে দিবে যে 30 মিনিটস অর 40 মিনিটস ইউ হ্যাভ ফিনিশড ইউর এক্সাম। দেন এই তো ভাইয়া, এছাড়া কিছু না, কোনো এবং ডকুমেন্টস আপনাকে তো লাগে না। পাসপোর্টটা লাগে ভাইয়া, জাস্ট পাসপোর্টটা ওনাকে দেখাইতে হয় বা দিতে হয়, উনি আবার পাসপোর্টের সঙ্গে সঙ্গে দিয়ে দেন দেখে যে আপনি ঠিক আছেন কিনা, আপনার সাথে ম্যাচ করবে যে এটা আপনি কিনা, এটি কিছু লাগে না। আপনার কি আলাদা কোনো ফিস দিতে হয়েছে এটার না জন্য? না না ভাইয়া না, ওরা মানে আসলে সেকেন্ড ইন্টারভিউটা ওদের রিকোয়ারমেন্ট, আমাদের না। এই কারণে আসলে আমি যেটা পরে বুঝলাম যে আসলে ওনারা সেকেন্ড ভেরিফিকেশনের জন্যই আসলে টাকা, যা আদৌ আপনি স্টুডেন্ট কি না অন্য, বাট এটার জন্য আসলে কোনো ফিস বা এরকম কোনো কিছু আমাদের কাছে তারা ইয়ে করেনি। ভাই, when did you আচ্ছা, face the second interview? When did, like কখন ফেস করেছিলেন সেকেন্ড ইন্টারভিউটা? ভাইয়া আমি করলাম তো ভাইয়া 27 মার্চ। আচ্ছা, ওই যে ফার্স্ট ইন্টারভিউ 27th of থেকে March. সেকেন্ড ইন্টারভিউ, ভাইয়া, গ্যাপ ফার্স্ট ছিল ইন্টারভিউ 6 থেকে মান্থ, সেকেন্ড 6 মান্থ। 6 মান্থের গ্যাপ ছিল না? জি ভাইয়া। জি। আচ্ছা, থ্যাংক ইউ ফায়েজ ভাই। আমার মনে হয় যে মোটামুটি আমরা একটা এক্সপিরিয়েন্স পাইলাম আর কি। আমাদের
সেশনটাও আপনার এটা 1 আওয়ার সেশন ছিল এবং এটা ভেরি সুন শেষ হয়ে যাচ্ছে আর মনে মিটিং লিংকটা এক্সপায়ার হয়ে যাচ্ছে। ইন দ্যাট কেস এনি কোশ্চেন আছে আর কারোর কাছে? পারভেজ ভাই মনে হয় এনাফ কোশ্চেন করছেন। রেশমি? না জাস্ট ভাই আমার কিউরিসিটিটা বেশি, এই কারণে আমি কোশ্চেন গুলো করছি, সরি। না না আমার ভাই, একটা question না আছে, না সরি বুঝছো? হওয়ার কিছু শাহিন, নাই এখানে। I have a question. আমার কোশ্চেন হচ্ছে AKM ভাইয়ের পিছনে ওয়ালটা হোয়াইট আর পিছনে সুন্দর লাইট দেখা যাচ্ছে। সো অ্যাকচুয়ালি রাইট নাও হি ইজ ইন স্লোভেনিয়া, রাইট? রাইট ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, ইনশাআল্লাহ আমি স্লোভেনিয়ায় আছি, ইনশাআল্লাহ তাড়াতাড়ি চলে যাব। না না, চলে যাবেন কেন? আপনি স্লোভেনিয়াতে আছেন ভাই। আমি তো আসলে ভুল করতেছেন। না ভাই, আচ্ছা হ্যাঁ ঠিক আছে ভাইয়া, ঠিক আছে, হ্যাঁ ইনশাআল্লাহ আমি তো দেখতেছি আপনাকে, আপনি স্লোভেনিয়া যাচ্ছেন 1 মাসের মধ্যে, আমি এটা দেখতে পাচ্ছি। আর পিছনে Hopefully ভাইয়া। সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আমি দেখতে পাচ্ছি, আপনি স্লোভেনিয়াতে আছেন। আমি তো তাহলে কি ভাই ভাবছিলাম আপনি স্লোভেনিয়াতে বলতেছেন। আমাদের পিছনে ভাইয়া, কি আমি- ব্যাকগ্রাউন্ড হোয়াইট রাখবো? আমি এভরি নাইট ভাইয়া স্লোভেনিয়ায় চলে যাই রাত্রে। আচ্ছা, আজকে আমাদের সানজিদ ভাই কোথায়? উনি তো থাকলে অনেক কোশ্চেন করতো, আমি তো ওনাকে মিস করতেছি। হ্যাঁ উনি থাকলে তো কোশ্চেনের জন্য তো একেএম ভাই তো অস্থির আপনারা হয়ে দেখছেন যেত। যে একটা সেশন মিস করলে কি হয়? সাপোজ হ্যাঁ। আজকের সেশনটা মিস করলে, সাপোজ, তাহলে বুঝতে পারছেন যে কত কিছু মিস করতেন। উনি যে আচ্ছা কথাগুলো শাহিন বলছে, ভাই, আমি ফার্স্ট অফ অল আমি সরি can we বলতেছি। explain to you all these things? আমরা কিন্তু পারতাম না, আমরা কিন্তু আমাদের মতো করে অবশ্যই আপনাদেরকে বেস্টটা দিব। But উনি যে কথাগুলো বলতেছে, ওনার রিয়েল এক্সপেরিয়েন্সটা শেয়ার করতেছে। আপনারা বলেন আমাকে, how could we অবশ্যই। convert his message to you? How could? Is it possible? It's Not possible. it's fine. I think Shobhit, she might be busy with something. পারভেজ ভাই, আপনি কিছু বলতেছিলেন না? in generally বলছি আচ্ছা like আমি for example, সরি বলতেছিলাম, আমি রেশমি আজকে জয়েন করছে, প্রিভিয়াস রেশমি যে থ্যাঙ্কস টু ক্লাসটা রেশমি ছিল, জয়েন করছে, এখানে গোলাম রাসুল ভাই জয়েন করছে, আমি থ্যাঙ্কস দিচ্ছি প্রত্যেকে যারা জয়েন করছে। আমি বলতেছি কোনটা যে এটা যে গুরুত্বটা আর কি। সো সবাই যদি আমরা প্রত্যেকটা ক্লাস আসলে ট্রাই করি আর কি, অ্যাটলিস্ট কি হচ্ছে এটা দেখার জন্য আর কি, সো এটা বেটার। আচ্ছা আমি সরি বলতেছি, আমার প্রিভিয়াস ক্লাসটা জয়েন করতে পারিনি। একটা রিজন ছিল, সেটা হলো আমার রিলেটিভ বলতে কি আমার ব্রাদার কাজিন, ও আর কি মারা গিয়েছে। তো হঠাৎ করে রাত্রে 9টার দিকে মারা গিয়েছে ডেঙ্গুতে। হ্যাঁ, ডেঙ্গুতে আক্রান্ত ছিল। ইনস্ট্যান্টলি 3 দিনের মাথায় যে এরকম হয়ে যাবে আমি বুঝতে পারিনি, কেউই বুঝতে পারিনি আর কি, কেউই আশাবাদী ছিল না। হসপিটাল নিয়ে যাওয়ার পরে ওনার প্লেটলেট খুবই একবারে কমে গেছে, আইসিইউতে ছিল। তো ওনার সিমটম ছিল অন্যরকম, তো কেউ বুঝতে পারেনি। এটা নিয়ে একটু সমস্যা নাই, আমি জাস্ট সিম্পলি কথাটা বলছি বিকজ আমাদের যে সামনের যে সময়টা কি বুঝছেন, হাতে সময় আছে ম্যাক্সিমাম 3 মাস। মানে টু বি অনেস্ট উইথ ইউ, আসলে তো সময়ও নাই, বিকজ আপনাদের যখন অফারটা আসবে, অফার আসার পরে আপনাদেরকে পেমেন্ট করে এর মধ্যে ইমিডিয়েটলি আপনাদেরকে এমবিসি ফেস করতে হবে। সো আসলে মনে হচ্ছে অনেক লেট, আসলে কিন্তু অত লেট নাই। হ্যাঁ মাহমুদ ভাই, আমার একটা রিকোয়েস্ট, আমার মেলগুলো কিন্তু আমার যে যেটা অ্যাপ্লিকেশন করেছেন যে মেল আইডি থেকে বা যে থেকেই হোক, আমারটা একটু খেয়াল করেন, কারণ আমারটা যে মিস যেন না হয়। Don't worry, Parvez bhai. Thank you everyone. Thank you Faiz especially for joining today.